মানে যেই প্রশ্নটা দিয়ে সাধারণত আমরা শুরু করি, এই শোটা হচ্ছে গিয়ে রিক্লেম বাংলাদেশ। আমরা একদম যেটাকে বলি যে শেকড় সংলাপ ও আগামীর বাংলাদেশ। শেকড় বলতে আসলে যে মানুষগুলো একেবারেই মাঠে থেকে জীবন বাজি রেখে লড়াই করছে, তাদের কথাগুলি আমরা তুলে আনতে চাই আমাদের এই লাইভের মাধ্যমে, এবং তাদের চাওয়া, তাদের সংকট, সম্ভাবনা সবকিছু নিয়েই কথা বলি। তো সিলেট জেলা ছাত্রলীগের যারা রয়েছে আপনার সহযোদ্ধা, তাদের বিষয়ে একটু জানতে চাই। ৫ তারিখের পর থেকে তাদের উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছে পুরো বাংলাদেশেই হয়েছে, সিলেট তার বাইরে না। এবং সিলেটে বলা যায় অনেকগুলো জায়গার চাইতে আমরা বেশি দেখেছি নিপীড়নের ব্যাপারটা। তো আমাদেরকে একটু ধারণা দেবেন যে ৫ তারিখের পর থেকে আপনার জেলায় ছাত্রলীগের কর্মীদের উপরে কি পরিমাণ নিপীড়ন নির্যাতনগুলো হয়েছে? ধন্যবাদ। আসলে সমগ্র বাংলাদেশের চিত্র কম বেশি সমান বলা যায়, হয়তো কোথাও একটু কম কোথাও বেশি। আর সিলেট যেহেতু বিভাগীয় শহর এবং আমরা বিগত 5ই আগস্টের পূর্ব পর্যন্ত সিলেটের রাজপথে অপ্রতিরোধ্য ছিলাম বলতে, এক কথায় বললে ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন মিলে আমরা সেই সময়ে যারা ষড়যন্ত্র লিপ্ত ছিল, যারা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে উৎখাত করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত করেছে এবং রাজপথে হিংসা এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চেয়েছিল, তাদেরকে আমরা সর্বতভাবে প্রতিরোধ করতে সক্ষম হয়েছিলাম। সেই কারণেই 5ই আগস্টের পরে সিলেটে অত্যাচার নির্যাতনের মাত্রাটাও বেশি ছিল। এবং আপনি জানেন সিলেটে প্রায় 164টি মামলা হয়েছে সিলেট জেলা এবং মহানগর মিলিয়ে। এই 164টি মামলার 70 থেকে 80% নেতাকর্মী যারা আসামি হয়েছে তারা হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মী জেলা এবং মহানগরের। সুতরাং আপনি চিন্তাই করতে পারতেছেন যে কি পরিমাণ মামলা এক একটা ছেলের নামে হয়েছে। একেবারে যে হয়তো কোনো দলীয় পদবিতে নেই, নেহায় তৃণমূলের একজন কর্মী হয়তো বঙ্গবন্ধুকে ভালোবেসে বা ছাত্রলীগের আদর্শে বিশ্বাস করে একদিন আমাদের সাথে মিছিলে এসেছে, কেউ মিছিলেও হয়তো আসে নাই, শুধু আমাদের সাথে ছবি ছিল, এইরকম কর্মীদেরকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, রাস্তায় মব করা হয়েছে। এবং তৃণমূলের নেতা কর্মীরা এই যে এত নির্যাতন নিপীড়ন সহ্য করেও কিন্তু তারা 5ই আগস্ট থেকে স্বৈরাচার ইউনূসের যে মাত্রাতিরিক্ত নির্যাতন নিপীড়ন তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। আমি বলতে পারি আমাদের প্রায় 20 থেকে 25 জন নেতা কর্মী চূড়াগুপ্তা হামলায় আহত হয়। আমাদের 2 জন নেতা কর্মী যুবলীগের শাহাদত বরণ করেছেন। একজন হচ্ছেন বালাগঞ্জ উপজেলায়, আরেকজন হচ্ছেন গোলাপগঞ্জ উপজেলায়, যারা সন্ত্রাসী হামলায় নির্মমভাবে 5ই আগস্টের পরে নিহত হয়েছেন। তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এছাড়াও হাজারের অধিক নেতা কর্মী কারাগারে ছিলেন, এখনো অসংখ্য নেতা কর্মী কারাগারে আছেন। অর্থাৎ নির্যাতনটা এই পরিমাণে করা হয়েছে যে এটি কোনো সুস্থ গণতান্ত্রিক একটি দেশে বা যেখানে সভ্য সমাজ প্রতিষ্ঠিত আছে, এইরকম সভ্য সমাজে এইরকম নির্যাতন বর্তমানে এই আধুনিক যুগে এসে কেউ করতে পারে বা কোন সরকার এই ধরনের নির্যাতন করবে, এটি কল্পনার বাইরে ছিল। এবং সিলেটে এই ধরনের নির্যাতন হয়েছে। তৃণমূলের যারা গ্রেপ্তার হচ্ছে, যারা নির্যাতন নিপীড়িত হচ্ছে, কিংবা যারা আহত হয়ে হসপিটালে রয়েছে, কিংবা যারা মানে আক্রমণের মুখে যারা মারা গিয়েছেন, তাদের পরিবারের সঙ্গে এই সার্বিক যোগাযোগটা আপনারা রাখছেন কিনা তৃণমূলের সেই সব কর্মীদের সঙ্গে? এবং হচ্ছে কি আপনাদের উপরে যারা রয়েছেন, সেটা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি হতে পারে কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, তাদের দিক থেকে আপনাদের সঙ্গে কিভাবে এই সংকটকালীন সময়টায় সমন্বয় করা হচ্ছে? বিপদে আপদে কিভাবে কর্মীদের পাশে দাঁড়াচ্ছেন আপনারা? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এবং আসলে এটাই তো মূলত মূল কাজ। বর্তমানে আমরা যারা ছাত্রলীগের দায়িত্বে আছি, আমাদের মূল কাজ হচ্ছে তৃণমূলের কর্মীরা যে বিপদগ্রস্ত নেতা কর্মী আছে তাদের সাথে কিভাবে আমরা সম্পৃক্ত থাকতে পারছি, তাদেরকে কিভাবে সহযোগিতা করছি। 5ই আগস্টের পরে কিছুদিন আমরা যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, হয়তো 10-15 দিন আমাদের সেইভাবে একত্রিত করা সম্ভব হয় নাই এবং প্রত্যন্ত অঞ্চলের আমাদের তৃণমূলের নেতা কর্মীদের খবর যথাযথভাবে সংগ্রহ করা সম্ভব হয় না। কিন্তু এরপর থেকেই আমি সিলেটের কথা বলছি, সিলেট জেলা ছাত্রলীগ এবং মহানগর ছাত্রলীগ আমরা ঐক্যবদ্ধভাবে, আমরা 5ই আগস্টের আগে ঐক্যবদ্ধভাবে রাজপথে রাজনীতি করেছি। 5ই আগস্টের পরেও আমরা জেলা কিংবা মহানগর ছাত্রলীগের যারা নেতাকর্মী গ্রেফতার হয়েছে, যাদের বাসা বাড়িতে হামলা হয়েছে, তাদের সাথে, তাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। যারা প্রথম দিকে গ্রেফতার হয়েছে তাদের পিসিতে আমরা একটা অর্থ সংগ্রহ করে শুধুমাত্র ছাত্রলীগের তত্ত্বাবধানে আমরা জেলা ছাত্রলীগের উদ্যোগ নেই এবং ভালো একটি টাকা সংগ্রহ করে আমরা আমাদের নেতা কর্মীদের জন্য প্রথমে পিসি দিয়ে শুরু করেছি। এরপর আস্তে আস্তে আমরা যত দিন গড়িয়েছে
আমরা এই প্রচেষ্টাকে আরো বৃহৎ আকারে নিয়েছি। আমাদের যে সকল নেতাকর্মী আর্থিকভাবে অসচ্ছল অথবা যারা আমাদের কাছে সহযোগিতা চেয়েছে, আমরা প্রত্যেককেই আইনি সহযোগিতা করার চেষ্টা, হ্যাঁ শতভাগ সম্ভব না, আপনি জানেন ছাত্রলীগ আমরা বৃহৎ একটি ছাত্র সংগঠন, আমাদের অসংখ্য অগণিত নেতাকর্মী, কিন্তু আমাদের আর্থিকভাবে আমরা একেবারেই পারিবারিক কেন্দ্রিক বা পরিবারের উপর আমরা নির্ভরশীল। আমরা কিন্তু যেহেতু ছাত্রলীগ করলে আপনি চাকরি করতে পারবেন না অথবা ব্যবসা বাণিজ্যে সংযুক্ত হতে পারবেন না, আমাদের আর্থিক সংগ্রহ করার জায়গাটা খুবই সীমাবদ্ধ। সেই সীমাবদ্ধতা থেকে আমাদের প্রবাসীরা আমাদেরকে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আপনার মাধ্যমে, বাংলাদেশ আওয়ামী লীগের এই ফেসবুক পেজ থেকে। 5ই আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের এই স্মরণকালের সবচেয়ে কঠিন দুর্যোগকালীন মুহূর্তে প্রবাসীরাই আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। বিশেষ করে যারা সাবেক ছাত্র নেতা, যারা আমাদের সাথে রাজনীতি করেছে অথবা আমাদের কর্মী ছিল, কিংবা আমাদের সিনিয়র যারা, আমাদের অগ্রজ যারা প্রবাসী হয়েছেন ছাত্র রাজনীতি করার পরে, তারা কিন্তু এই সময়ে বিশাল একটি ভূমিকা পালন করেছেন এবং আমাকে ব্যক্তিগতভাবে, আমার সংগঠনকে তারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন। এবং সেই জায়গা থেকেই আমরা আমাদের তৃণমূলের নেতা কর্মীদের সর্বাত্মক সহযোগিতা করেছি। পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি নন্দিত ছাত্রনেতা সাদ্দাম হোসেন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, প্রথম দিকে উনারাও মাসখানেকের মতো আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, এটা আপনি বাস্তবতাটা বুঝতে পারতেছেন। সবাই তখন, আমাদের জীবনের ঝুঁকি ছিল, নিজেকে কিভাবে নিরাপদে এই মব সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করা যায়, এটাই আমাদের মূল কাজ ছিল। এবং আমাদের নেত্রীও তখন বলেছেন যে আগে আমার নেতা কর্মীদের জীবন রক্ষা করাটা মূল দায়িত্ব, তোমরা সেই কাজ করো। এই মাসখানেকের পরে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক যখন আমাদের সাথে সংযুক্ত হন, এরপর থেকে উনারাও কিন্তু নেত্রীর সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের কাছ থেকে এবং বিভিন্ন মাধ্যম থেকে অর্থ সংগ্রহ করে তারা যথাসাধ্য চেষ্টা করেছেন। আমরা যাদের কথা তাদেরকে জানিয়েছি, কিছু আমরা নিজেরা আমাদের মাধ্যমে করে ফেলেছি, যেগুলো আমরা মনে করেছি বৃহৎ পরিসরে। অনেকেই ঢাকা থেকে গ্রেফতার হয়েছেন, যাদেরকে দেখাশোনা বা যাদের মামলার খরচের ব্যাপারটা অনেক বেশি ছিল, সেই সব ব্যাপারে আমরা তাদের সহযোগিতা চেয়েছি। এবং আমি এটা কৃতজ্ঞ চিত্তে বলতে পারি, তারা তাদের জায়গা থেকে কখনোই আমাদেরকে নিরাশ করেন নাই এবং তারা সহযোগিতা করেছেন। আর নির্যাতন নিপীড়ন যারা হয়েছে, শিবিরের হামলায় যারা আহত হয়েছেন বিভিন্ন জায়গায়, ছাত্রদল শিবিরের হামলায়, তাদের চিকিৎসার জন্য আমার প্রবাসীরা এবং আমাদের কিছু নেতা রয়েছেন, ধরেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যার নেতৃত্বে আমি রাজনীতি করেছি, সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ভাই, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, আমাদের সিলেট 3 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ভাই, উনাদের মতো কিছু নেতা, আমাদের মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, এইরকম যারা সাবেক ছাত্র নেতা থেকে আওয়ামী লীগের নেতা হয়েছেন, উনারা আমাদেরকে সব সময় একটা গাইডলাইনের মধ্যে রেখেছেন, তত্ত্বাবধানে রেখেছেন এবং উনাদের মাধ্যমে আমরা আমাদের আহত নেতা কর্মীদের চিকিৎসাও করতে পেরেছি। শতভাগ সফলতা আমাদের নাই, কারণ আমাদের সাধ্যের সীমাবদ্ধতা আছে। তবে চেষ্টা করেছি এই সীমাবদ্ধ জায়গা থেকেও যারাই আমাদের সাথে যোগাযোগ করেছে অথবা আমরা যাদের সংবাদ পেয়েছি তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছেন। আমরা শুধু এইটুকুই আসলে নিশ্চিত হতে চাই যে, এবং তৃণমূলকে নিশ্চিত করতে চাই যে আসলে তৃণমূল এই লড়াইয়ে একা না, বা পরিস্থিতির কারণে যারা এই দেশের বাইরে রয়েছে বা বিভিন্ন জায়গায় রয়েছে তারা প্রত্যেকে আসলে তৃণমূলের পাশেই রয়েছে। আমি আরো 10 সেকেন্ডে একটা বিষয় ইনক্লুড করে একটা কথাই বলবো, জি আমাদের তৃণমূলের নেতা কর্মীরাও কিন্তু ধরেন সে নিজে বিপদগ্রস্ত, কিন্তু সে নিজের বিপদে থেকে যখন আমাদের অন্য আরেক কর্মীর বিপদের কথা শুনেছে, অবিশ্বাস্য হলেও সত্য, এই ক্রান্তিকালীন সময়ে তারা দেশে থেকে রাজপথের কর্মসূচি পালনের পাশাপাশি তারা তাদের সেই ভাইকেও আর্থিকভাবে সহযোগিতা করছে। কেউ হয়তো 1000 টাকা দিচ্ছে, কেউ হয়তো 500 টাকা দিচ্ছে, কিন্তু তারাও তাদের এই কাজে সম্পৃক্ত হচ্ছে। এর জন্য আমি সর্বাগ্রে যদি কাউকে ধন্যবাদ জানাতে হয় সেটা আমাদের তৃণমূলের ছাত্রলীগ, যারা রাজপথে আন্দোলন করছে, যারা অনলাইনে সমালোচনার জবাব দিচ্ছে, যারা জামাত বিএনপির অপপ্রচারের বিরুদ্ধে মাঠে এবং অনলাইনে সমানতালে কাজ করছে, এবং তারাই আবার সর্বাগ্রে আমাদের বিপদগ্রস্ত নেতাকর্মীদের পাশে থাকছে, সহযোগিতা করছে। এই বাস্তবতাটা আমি নিজেও দেখেছি। যেমন আজকেও একজনের কথা বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে ছাত্রলীগের কর্মী, এম এ রহমান আরমান ওর নাম। তো আরমানকে আরেকজন ছেলে একটা বিপদে পড়েছে ছাত্রলীগের, সেই ব্যাপারটা জানালাম এবং আজকেও ওর সর্বোচ্চ সহযোগিতা নিয়ে তার পাশে দাঁড়িয়েছে। তো অনেককেই দেখি যারা নিজেরাই বিপদে রয়েছে, কিন্তু যখন শুনতে পাই যে কেউ জন বিপদে আছে আরেকজন, মানে আজকে একটা কথা প্রসঙ্গে তাকে বলতেছিলাম যে গত 2 বছর আমাদের এই অভ্যাসটা হয়ে, মানে এই চর্চাটা হয়ে গেছে যে আরেকজনের কাছ থেকে টাকা লোন করে নিয়ে তারপরে ডোনেট করা।
হ্যাঁ হ্যাঁ এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি ২ বছরে। এরই ধারাবাহিকতায় এখন বর্তমানে যে কমিটিগুলো দেয়া হচ্ছে, তো আপনাদের ব্যাপারে ইতিবাচক কমেন্টস দেখি। আগামীতে কমিটিতে যারা আসবে তাদের ব্যাপারেও কি এই ধারাবাহিকতা বজায় থাকবে কিনা? এটা একটা অনেক বড় প্রশ্ন। কারণ কমিটি দেবার পরপরই আমরা দেখেছি এখন পর্যন্ত যে কমিটিগুলো দেয়া হয়েছে, দ্যা এর মধ্যে ২-১ টা কমিটি নিয়ে খুবই তীব্র বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন ইস্যুতে। তো আমি একটু জাস্ট আপনাদের দুজনের কাছেই যাবো। নাজমুল, আপনার কাছ থেকে আগে একটু জেনে নিই। এই যে কমিটিগুলো দেয়া হচ্ছে, কমিটিতে উম আপনি একটা পোস্টও করেছিলেন এর আগে, যেই পোস্টটা আমার চোখে পড়েছে, এবং সেই পোস্টটা দেখবার পরেই আসলে আমি আপনাকে আমন্ত্রণ জানিয়েছি লাইভে কথা বলতে। কারণ আমার কাছে ওটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আপনার উদ্যোগটা। সেটা হচ্ছে, আপনি ফেসবুকে পোস্ট দিয়েছেন তৃণমূলে কারা কাজ করছে, এবং কিছু ক্রাইটেরিয়া দিয়েছিলেন যে এই ক্যাটেগরিতে যদি আপনি নিজেকে কি বলে যে যোগ্য মনে করেন, তাহলে আপনার নাম এবং ডিটেইলটা পাঠান। যারা কাজ করছে তাদের মধ্য থেকে এই কমিটি নির্ধারণ হবে। আমাকে একটু বলবেন যে কোন ওয়েতে কমিটি করলে কমিটি বিতর্কের বাইরে রাখা, সর্বোচ্চ বিতর্ককে এড়ানো সম্ভব? শতভাগ বিতর্ক এড়ানো সম্ভব না আসলে এত বড় একটা সংগঠনে, যেখানে একটা পদের বিপরীতে দেখা যায় যে ৪০০-৫০০ ক্যান্ডিডেটও রয়েছে। সেখানে বিতর্ক এড়ানোটা আসলে একেবারে অসম্ভব। তারপরও কি আপনি আপনার প্রক্রিয়াটা নিয়ে একটু কথা বলবেন, যেটা আপনি সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, এবং কি করলে বিতর্ক থেকে মোটামুটি কমিটিগুলোকে সেভ করা যেতে পারে? ধন্যবাদ রাসেল ভাই। আহ, বিষয়টা অনেক জটিল আসলে। আমরা যখন সাংগঠনিক কাজ করি, সংগঠন তো বিশাল বিষয়, এবং ছাত্রলীগ এটি নতুন করে বলার কিছু নাই, আমি সেই গতবাদা ইতিহাস বলতে চাই না। কিন্তু এটা মনে রাখবেন, ছাত্রলীগ ছাত্র সংগঠনের পাশাপাশি গণমানুষের সংগঠনে রূপান্তরিত হয়েছে। ছাত্রলীগ এমন একটা মহিরু সংগঠন, আমার কাছে মনে হয় যে কোনো অন্যান্য দেশের যে কোনো রাজনৈতিক দল যারা সরকার পরিচালনা করে, সেই সব রাজনৈতিক দলের চেয়েও অনেক বেশি প্রভাব বাংলাদেশের এই ছাত্র সংগঠন পালন করতে সক্ষম হয়েছে। এবং ছাত্রলীগ করার কারণে বা ছাত্রলীগের নেতৃত্বে আসার কারণে আমাদেরকে অনেক যেমন সুবিধাও আছে, আমাদের অসুবিধাটাও আছে। অনেক মানুষের চাহিদা, অনেক মানুষের স্বপ্ন থাকে এই সংগঠনের। আমাদের এক নেতা বলেছিলেন যে ছাত্রলীগের নেতা হওয়া সম্মানের আর কর্মী হওয়া গৌরবের। এটাই কিন্তু বাস্তবতা। আজকে তৃণমূল, আমরা দেখেছেন 5ই আগস্টের আগে এক ধরনের বাস্তবতা ছিল, আমাদের চেইন অফ কমান্ডটা একটা জায়গায় ছিল, আর 5ই আগস্টের পরে আমাদের বাস্তবতাটা ভিন্ন হয়ে গিয়েছে। আমি সেই জায়গা থেকে আমি বিভিন্ন কমিটি আমি পর্যবেক্ষণ করেছি। আসলে স্থানীয় রাজনীতির যে প্রেক্ষাপট, স্থানীয় রাজনীতি, এটা একাডেমিক আলোচনা হলে ভালো হতো, যেহেতু সময় স্বল্প আমি শর্ট করে বলতে হবে। স্থানীয় রাজনীতির আমরা যে চোখে দেখি, আপনি কিন্তু সেই চোখে আমার স্থানীয় রাজনীতি দেখবেন না, কারণ আপনি সিলেটের মানুষ না, সিলেট সম্বন্ধে আপনার ধারণা কম। আপনি ভার্চুয়াল জগতে যে সিলেটটাকে দেখতেছেন, বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সিলেটার পোস্ট আপনার চোখে নজর পড়তেছে, বা আপনি যাকে ব্যক্তিগতভাবে চিনেন, আপনি শুধু মনে করতেছেন হয়তো এই ছেলেটা অনেক কাজ করতেছে। আর স্থানীয় নেতৃত্বে যারা আছে, আমরা আসলে মাঠের অবস্থানটা দেখি। আমরা দেখি যে কালকে জিন্দাবাজারে কে 200 মানুষ নিয়ে মিছিল করতে পারবে। আমরা দেখি কালকে পুলিশ এবং র্যাবের অভিযানের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে এলাকায় থেকে বাংলাদেশ ছাত্রলীগ এবং সিলেট জেলা ছাত্রলীগ যে নির্দেশনা দিবে, সেই নির্দেশনা কোন ছেলেটা মাঠে মিছিলের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবে। আর এর জন্যই এই যে একটা বিশাল তারতম্য থাকে। আমি এর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি খাগড়াছড়ির কমিটি দেখেছি, আমি আমাদের আইন জেলা কমিটির দেখেছি। দেখে আমার কাছে যে বিষয়টা মনে হয়েছে, তৃণমূল এবং স্থানীয় রাজনীতি পাশাপাশি আমরা বর্তমানে 5ই আগস্টের পরে যে ভার্চুয়াল জগৎটাকে যেটাকে দেখতেছি, সেইটার মধ্যে আমরা একটা সমন্বয়ে নিয়ে আসতে চাই। এর জন্য আমি আমার কমেন্ট বক্সে বলেছি, আপনি কোন ক্রাইটেরিয়ায় নিজেকে যোগ্য মনে করেন আমাকে বলেন। আসলে কি আমরা জানি না? আমরা অবশ্যই জানি। এই শহরে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি 2021 সালে হয়েছি, কিন্তু আমরা 2004 সাল থেকে সক্রিয়ভাবে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত, এবং সুদিন এবং দুর্দিনে চরম লেভেলের নির্যাতন নিপীড়ন সহ্য করে সিলেটের রাজনীতিতে অসংখ্য গণিত মামলা হামলার শিকার হয়ে আমরা রাজনীতি করেছি। আমরা একেবারে মুখস্থ, বর্তমানে আমি বলে দিতে পারি, আমি মুখস্থ ভাবে বলতে পারবো আমার কোন নেতা কোন কর্মী কোথায় কবে 5ই আগস্টের পরে মিছিল করেছে, কে কবে কত তারিখে কারাগারে গিয়েছে, কে কতদিন জেল খেটেছে। এই ধরনের হিসাব রাখার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন বলেই আজকে ছাত্রলীগের সভাপতি হতে পেরেছি বা এই দায়িত্বটুকু নিয়েছি। কিন্তু এরপরেও আমি চেয়েছি যাতে আপনাদের মতো যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, যারা আপনারা দূর থেকে আমাদেরকে পর্যবেক্ষণ করছেন, আপনারা যাতে ধারণা নিতে পারেন আসলে কে কোন ক্রাইটেরিয়ায় যোগ্য। এবং আমরা কমিটি করার পরে শতভাগ আপনি আমার উপর সন্তুষ্ট থাকবেন না,
একজন অনলাইন অ্যাক্টিভিস্টের ফলোয়ার হতে পারে 2 লক্ষ, কিন্তু সে হয়তো রাজপথে মিছিল করে নাই বা তার সেই সক্ষমতা নাই। আমার কাছে প্রায়োরিটি হচ্ছে রাজপথের কর্মসূচি কে সর্বাগ্রে পালন করতে পারবে। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে কে বেশি সংখ্যক নেতাকর্মীদের উদ্বুদ্ধ করে মাঠে নামতে পারবে। 3 নম্বর হচ্ছে কে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, কে কারা নির্যাতিত হয়েছে, কার উপরে কত বেশি মামলা রয়েছে এবং এই মামলা নিয়েও সে এলাকায় অবস্থান করতে সক্ষম হচ্ছে। আবার আমার কাছে আরেকটা ক্রাইটেরিয়া আছে, কে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের জবাব দিতে পারতেছে, কে কত বেশি সংখ্যক সাধারণ শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছাত্রলীগের প্রতি সহানুভূতিশীল করতে পারছে, ছাত্রলীগের প্রতি ভালোবাসা। এই যে সর্বাগ্রে আমি সবকিছু পয়েন্ট নির্ধারণ করে দিয়েছি এই কারণে যে আপনারা এবং আমরা সবাই যাতে এটি সুস্পষ্টভাবে বলতে পারে। এবং নামগুলা দেখবেন খুবই কমন নাম, কিন্তু এখন আমাকে যদি প্রশ্ন করেন, আর 2 মিনিট আমি সময় নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে, যে আমি কাকে প্রাধান্য দেব। আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক যখন প্রেস দেয় যে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে, অথবা স্বৈরাচার ইউনূসের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে ক্যাঙ্গারু কোর্টে, সেই রায়ের বিরুদ্ধে মিছিল করতে হবে, আমার বাংলাদেশ ছাত্রলীগের সেই নির্দেশনা মোতাবেক আমি যখন আমার নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি, যারা রাজপথে নেমেছে তাদের মূল্যায়ন আমার কাছে সর্বাগ্রে হবে। এতে যদি আপনি আমাকে বকা দেন, আপনি আমার উপর অসন্তুষ্ট হন, এতে আমার কিছু যায় আসে না, কারণ আমার কাছে আমার সংগঠনের রাজপথের কর্মীর প্রাধান্য বেশি। আমাকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে রাজধানী ঢাকায় মানুষ পাঠাবার জন্য, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার জন্য। আর সেই সময় জীবনের ঝুঁকি নিয়ে যে নিশ্চিতভাবে জানে ঢাকা শহরে একটা প্রোগ্রাম করা মানে তার হয়তো মৃত্যু হতে পারে, তার হয়তো গ্রেফতার হতে পারে, মবের শিকার হতে পারে, তার মা বাবার চোখের জল উপেক্ষা করে যেই কর্মীটি আমি নাজমুল ইসলামের কথায় তার সুখ, তার স্বাচ্ছন্দ্য, তার ভবিষ্যতের কথা চিন্তা না করে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রলীগের রাজপথের প্রোগ্রামকে সফল করার জন্য রাজধানী ঢাকার বুকে গিয়ে মিছিল করেছে, যে গ্রেফতার হয়েছে, যে মবের শিকার হয়েছে, আমি তাদেরকে আমার কমিটিতে প্রাধান্য দেব। এটাই আমার ব্যক্তিগত অভিমত এবং আমি এই ধারাবাহিকতায় আগামীতে জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করব। নাজমুল, আমি আপনার কাছ থেকে এই ব্যাপারটা একটু জানতে চাই, নতুন যে কমিটিগুলো দেয়া হচ্ছে সেই কমিটির ক্ষেত্রে এই গুপ্ত যাচাইয়ের কোনো পরামর্শ আপনার কাছ থেকে রয়েছে কিনা, যে এই প্রক্রিয়াটা অনুসরণ করলে এই গুপ্তদের হাত থেকে মানে কি বলা যায় যে ছাত্রলীগের কমিটিগুলোকে রক্ষা করা সম্ভব, কিংবা 2 দিন পরে আবার বেরিয়ে আসবে ধরেন কোনো একটা জায়গায় কোনো একটা ঘটনার প্রেক্ষিতে তারা দেখা গেল গণহারে কি বলে যে পদত্যাগ করছি, মানে ওরা আগে থেকে আসলেই পদত্যাগ করবার জন্য। কারণ জুলাইতে আমরা যেটা দেখেছি যে ছাত্রলীগের অমুক জায়গায় অমুকে পদত্যাগ করছে, অমুক জায়গায় পদত্যাগ করছে, এগুলো তো সব শিবিরেরই ছিল, কিন্তু তাদের পদত্যাগ যেটা করেছে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে, যে দেখো ছাত্রলীগের লোকজন পদত্যাগ করে ফেলতেছে, তার মানে দেশে কি চলতেছে। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো, এটার জন্য তোদের পুরোটা সেট আপ করাই থাকে। তো আগামীর রাজনীতিতে, আগামীর কমিটিতে কিভাবে এই জায়গা থেকে নিজেদেরকে রক্ষা করবেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুবই সূক্ষ্মভাবে 2-1টা বিষয় আমাদেরকে পয়েন্ট আউট করতে হবে। আমরা আসলে যখন কথা বলি তখন আমাদেরকে কিছু পয়েন্ট আউট করলে এই বিষয়গুলা থেকে বের হয়ে আসা খুবই সহজ ব্যাপার। আসলে জেলা এবং মহানগর ছাত্রলীগে গুপ্ত রাজনীতি করে কমিটিতে আসা ইটস সো টাফ না, এটা অসম্ভব। কারণ কি, আমি জেলা ছাত্রলীগের সভাপতি, আমি আমার জেলায় কার বাড়ি কোথায়, কার বাপ আওয়ামী লীগ করে, কে কোন জায়গা থেকে, কোন স্কুল থেকে, কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখা করে আমার সাথে আসছে, রাজনীতি করতেছে, এগুলো আমাদের জন্য জানা 1 মিনিটের ব্যাপার এবং আমরা খুব সহজে তা জেনে নেই। এবং আমাদের সাথে যারা রাজনীতি করে তারা 1 বছর 2 বছরের জন্য করে না, এটা যুগের পর যুগ ধরে একটা ধারাবাহিকতা থাকে। ছাত্রলীগ একটা চেইনের মাধ্যমে জেলা শহরগুলোতে পরিচালিত হয়। আপনি দেখবেন 5ই আগস্টের আগে জেলা কিংবা মহানগর ছাত্রলীগে গুপ্ত রাজনীতি করেছে, পদত্যাগ করেছে, এইরকম সংখ্যা হাজার না, আমি বলবো লাখেও একটা না। মূল সমস্যা হয় বিশ্ববিদ্যালয়গুলোতে এবং গুপ্ত রাজনীতির চর্চাটা আসলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। আমাদেরকে কমিটি করার ক্ষেত্রে আমাদের জন্য মূল সমস্যা হয়ে গেছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে কমিটিগুলো সামনে দেয়া হবে সেই কমিটিগুলো আসলে কি প্রক্রিয়া যাওয়া উচিত? এটাই হচ্ছে প্রথম কথা, হচ্ছে আপনি এই ছেলে অতীতে কি করেছে এটা আপনার জানতে হবে। এই ছেলের বাড়ি কোথায়,
এখন আপনি ছাত্রলীগের একজন প্রেসিডেন্ট বা যে কোনো এক নেতারে ফোন দিয়ে জিজ্ঞেস করলেন অমুকরে চিনেন কিনা, সেও বলে দিছে চিনি, আপনিও কমিটিতে। এত সহজ না বিষয়টা, এত সহজ না। হুম, হুম, আপনার বুঝতে হবে সে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করেছে, তার পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা আপনার নিজে যাচাই করতে হবে। আপনার ছাত্রলীগের যে দায়িত্বশীল আছে তাকে আপনি জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন যে তোমার কাছে আমি এই ছেলের পরিচয় জানতে চাচ্ছি, সঠিক পরিচয়টা দিবে। যদি হুম, এই ছেলের সম্বন্ধে পরবর্তীতে কোনো ধরনের প্রশ্ন আসে তাহলে দায়ভার তোমাকে নিতে হবে। তাহলে হুম, আমি যদি কারো সম্বন্ধে রিকমেন্ড করি ওইটা আমার জবাবদিহিতার ভিতরে আসবে, আমি দেবো। সুতরাং আমাদেরকে মূল জায়গাটা হচ্ছে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় হলে গিয়ে জীবনে জয় বাংলা স্লোগান দেয় নাই, সেও কেন্দ্রীয় হুম, হুম, ছাত্রলীগের নেতা হয়ে গেছে। জীবনে কোনোদিন তার পরিবার 14 সিঁড়ির মধ্যে হয়তো কেউ আওয়ামী লীগ নাই, হয়তো রাজাকার পরিবারের সন্তান, হয়তো তার হুম, হুম, পরিবার বিএনপি জামাতের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, হয়তো কলেজ লেভেলে পর্যন্ত ছাত্রদল শিবিরের মিছিল দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সে নিজেকে ছাত্রলীগ পরিচয় দিয়ে দিয়েছে। এবং আপনি কোনো যাচাই বাছাই না করে মিছিলের সারি বড় করার জন্য, আহ আপনার জনপ্রিয়তা বেশি এইটা প্রমাণ করার জন্য হল থেকে ধরে নিয়ে গেছেন, 2 দিন হুম, মিছিলে গেছে, 3 নম্বর দিন হলে একটা পদ দিয়ে দিয়েছেন। এইটাই হুম, হচ্ছে মূল সমস্যা। আমাদেরকে এই জায়গা থেকে আমাদেরকে সংখ্যার দিকে প্রাধান্য না দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে আমাদেরকে কোয়ান্টিটি, কোয়ালিটি এবং ব্যাকগ্রাউন্ড, অতীত হুম, হুম। ইতিহাস সম্বন্ধে নিয়ে আসতে হবে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার পার্সোনাল ব্যাকগ্রাউন্ডটা, তাহলে সহজেই আমরা যাচাই বাছাই করতে পারবো। এবং জেলাতে আমি নিঃসন্দেহে শতভাগ এটা আমি ঘোষণা দিয়ে দিচ্ছি যে সিলেট জেলা ছাত্রলীগের কমিটিতে যারা আসবে এদের মধ্যে গুপ্ত পাওয়ার সম্ভাবনা নাই, কারণ এদের নারী নক্ষত্র সম্বন্ধে আমাদের ধারণা আছে। এবং কোন নেতাও যদি, হ্যাঁ আমাদের তো তদবিরের একটা কালচার আছে। প্রথা চালু আছে, এবং আমরা আওয়ামী লীগকে অস্বীকার করে তো আমরা, আমরা ছাত্রলীগ ভাতৃপ্রতিম সংগঠন বলে সহযোগী সংগঠন নাও হলেও একসময় তো সহযোগী সংগঠন হুম, ছিলাম, এখন ভাতৃপ্রতিম সংগঠন। এবং আমরা তো ছাত্রলীগ করে আওয়ামী লীগ করবো, আওয়ামী হুম, লীগের হুম, একটা ছায়া আমাদের উপরে আছে। কিন্তু আমাদের নেতাদের এটা মনে রাখা উচিত, এটা মাথায় রাখা উচিত, অনুরোধ করতে হলে, কারো জন্য তদবির করতে হলে তার যোগ্যতা এবং তার সম্বন্ধে আমার সম্মুখ ধারণা থাকা উচিত। এবং ওই ছেলেকে প্রথমেই আমার বলা উচিত এইটা, তুমি আগে ছাত্রলীগের রাজনীতি মাঠে করো, হুম, তুমি আগে মিছিলে যাও, তুমি আগে। এখন জেলার রাজনীতি করে নাই একটা ছেলে, আপনি বললেন নাজমুল কেমন আছো, জি লিডার ভালো আছি, হুম, তোমার হুম, ভাতিজারের একটু খেয়াল রাখো। এখন আপনি হুম। রাসেল ভাই ফোন দিয়েছেন, আমি কি বলবো আপনারা, বলবো নি রাসেল ভাই আপনার ভাতিজারে আমি না, আমি কন্ট্যাক্ট ফোন করবো। দিইনি। আমি আমি কাউকে আমি এই একটা ফোন এক্সাম্পল দিলাম। আমি বলছি এই কালচারটা থেকে আমাদেরকে বেরোতে হবে আসলে, অন্য বেরোতে কোনো হবে। উপায় নেই। কারণ যারা তৃণমূলে এখনো জীবন বাজি রেখে লড়াই করছে তাদের হকের সঙ্গে আসলে কারো তদবিরের কারণে প্রতারণা করা হোক, এটা নিশ্চয়ই আমরা প্রত্যাশা করি না একেবারেই। এবং কারণ একেবারে শেষ দিকে হুম, আমি বলবো বাংলাদেশ ছাত্রলীগের যেটা মশিউর রহমান সরকার বাবু, গাজীপুর মহানগর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে একটা অভিজ্ঞতা সৃষ্টি হয়েছে। আমাদের দুঃসময়ে বিরোধী দলে কমিটির কাঠামোটা কিছুটা বড় করে নেওয়া প্রয়োজন। কারণ এখন যদি একটা তৃণমূলের ছাত্রলীগ পদ চায়, সে কিন্তু তার জীবনের ঝুঁকি নিয়ে এই পদটা চাচ্ছে, এবং সে একেবারেই। বুঝতে পারতেছে যে সে মামলার শিকার হবে, এবং এই মামলাটাকে সে গর্ব হিসাবে নিয়ে নিচ্ছে। সুতরাং আমার তো তারে মন খারাপ করে দেয়া বা তার এই যে চাওয়াটা, এটাকে অসম্মান করার যৌক্তিকতা নাই। আমাদের এই সময়ে এসে উচিত হচ্ছে ওই ছেলেটাকে ছাত্রলীগে নিয়ে আসা, তবে আমাদের চেইন অফ কমান্ডটা রাখতে হবে। ইউনিয়ন হুম, ছাত্রলীগের তারা, সে যাতে উপজেলার পদ চায়, উপজেলা ছাত্রলীগের পদবীধারী যারা নিজেকে যোগ্য মনে করতেছে তারা জেলার রাজনীতিতে সক্রিয় হওয়ার পরে সে যেন জেলার রাজনীতিতে আসতে চায়। অর্থাৎ আমাদের চেইন অফ কমান্ড, চেক এন্ড ব্যালেন্সটা জায়গায় রেখে রাজনীতিটা করতে হবে। একেবারেই তাই নাজমুল, এবং আমাদেরকে পাশাপাশি আরো কিছু অনেকগুলো আসলে বিষয় আছে। আমি সেদিন কি বলে যে সাদ্দাম হোসেন এসেছিল একটা লাইভে, তখন কথার প্রসঙ্গে বলছিলাম, মানে তিনি বলছিলেন যে একটা পদের বিপরীতে প্রায় ৩৭০ জন, মানে যারা ক্যান্ডিডেট রয়েছে। তো এই যে ৩৭০ জন, তখন আমি লাইভে বলছিলাম যে এই ৩৭০ জনই আসলে আমার হিসেবে যোগ্য, যারা আজকে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যারা পদ নিতে চাচ্ছে, নিজের নামের সঙ্গে পদটাকে ক্যারি করতে চাচ্ছে, তারা প্রত্যেকেই যোগ্য। কিন্তু একটা পদে তো আসলে ৩৭০ জনকে দেয়া যাবে না। একজনকেই দিতে হবে। প্রত্যেকটা জেলায় আপনারা যারা রয়েছেন আপনাদেরও সেই সীমাবদ্ধতা রয়েছে। নিশ্চয়ই এক্স্যাক্টলি। তৃণমূল সেটা বুঝবে, এই জায়গাটাকে উপলব্ধি করবে। তবে সেই তদবিরের জায়গাগুলো সম্ভবত সংকুচিত হওয়া উচিত। সম্ভব হলে পুরোটাই বন্ধ করা উচিত।
এবং কমিটির জায়গাটা আপনারা যারা রয়েছেন জেলা পর্যায়ে, আপনারা যারা প্রত্যেকটা কর্মীর নারী নক্ষত্র জানেন, আপনাদের উপরে আস্থাটুকু রাখা উচিত দিন শেষে। এবং এটাও সত্যি যে ৫ তারিখের পর থেকে একটা বড় অংশকেই আমরা সামাজিক মাধ্যম থেকে শুরু করে মাঠ পর্যায়ের ব্যাপারে এখন আমার কিছুটা ধারণা রয়েছে, যেহেতু বাংলাদেশের তৃণমূলের প্রায় প্রত্যেকটা জেলারই কারো না কারোর সঙ্গে আমাকে কথা বলতে হয়, আমার যোগাযোগ হয় আমার কাজের জন্যই। তো সেই জায়গা থেকে এবং অনেকেই রয়েছে যারা ৫ তারিখের পর প্রথম ১ বছর হয়তো তাদের কোথাও অস্তিত্বই দেখা যায়নি। সরব ছিলই না কোথাও। যখন কমিটি দেওয়ার প্রসঙ্গ এলো, তারপরে তারা কিছু, কিছু জায়গায় তাদের এক্টিভিটিস দেখাতে শুরু করলো। সামাজিক মাধ্যম থেকে শুরু করে মাঠ পর্যায়েও তারা উপস্থিত হতে শুরু করলো। তো অতএব সর্বশেষ ৬ মাসে তাদের এক্টিভিটিস দেখেও যাতে আসলে বিচার করা না হয়। ৫ হ্যাঁ, তারিখের হ্যাঁ, পর হ্যাঁ। থেকে আসলে কারা পুরো সময়টাই কি বলা যায় যে সার্ভিস দিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং আওয়ামী লীগ। এই জায়গায়, হ্যাঁ, প্রাধান্য দেওয়া হয়। এই জায়গাটায় আমাদের আসলেই এই যে আপনি হুম, একটা এত চমৎকার একটা কথা বলেছেন, আমাদের মধ্যে একটা আছে হিরোইজম, কাউকে হুট হুম, করে হিরো বানিয়ে ফেলা, কাউকে হুট করে জিরো বানিয়ে ফেলা। আমাদের অনলাইন অ্যাক্টিভিস্ট যারা, তাদেরকেও এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ভাই, ২ বছর আমি রাজনৈতিক কার্যক্রমে ছিলাম না। একটা হুম, মিছিল আমি দেখতেছি সামনে কমিটি আছে, অথবা আমি নগর ছাত্রলীগের ক্যান্ডিডেট, আমি হুম, হুম, কোনোভাবে একটা মিছিল কোথাও একটা ম্যানেজ করে ফেলেছি, করার সাথে সাথেই আমি তারা কিংবদন্তি তুল্য ছাত্র নেতা বানিয়ে ফেললাম। এখন মুক্তিযোদ্ধা যারা করেছে ১৯৭১ সালে, তারাও কিছু না। ৫২ ভাষা আন্দোলন যারা করছে তারাও কিছু না। ২০০৪ সাল থেকে যারা ছাত্রলীগের রাজনীতি করে করে এই অবস্থানে এসে তারাও কিছু না। ২০২৫ সালের ২৫শে ফেব্রুয়ারি এসে একজন একটা মিছিল করছে, সেই ছাত্রলীগের হনু হয়ে গেছে। আমি তো কাউকে ছোট করতেছি না, কিন্তু বাস্তবতাটা এত সহজ না। এই একেবারেই জায়গায় তাই, নেতৃত্ব একেবারেই দেওয়াটা তাই। তো অনেক কঠিন। যে আজকেও নামবে রাজপথে তাকেও আমরা সম্মান করি, তার লড়াইটাকেও আমরা শ্রদ্ধা করি। কিন্তু অবশ্যই কার লড়াইটা কত দীর্ঘ, কার ত্যাগ কত বেশি দলের জন্য, এটাকে সম্ভবত এখন সময় এটাকে হিসেবে আনা। একেবারেই তাই। আমরা প্রত্যেকে আসলে আমাদের জায়গা থেকে সেই আ স্বপ্নটা নিয়েই লড়াই করছি। যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কেবল বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি শুধুমাত্র আওয়ামী লীগের প্রধান মানে কি বলে সভানেত্রী ছিলেন না। মানে আমার কাছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা যে শেখ হাসিনা আমাদের কাছে পুরো আ বাঙালির কাছে তিনি হচ্ছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমানত। বঙ্গবন্ধুর আমানতের উপরে যেই মিথ্যা আরোপ করা হয়েছে, তাকে যে অসম্মান করা হয়েছে, সেই জায়গাটার কি বলে যে প্রতিশোধ বলি কিংবা আ মানে এটাকে কি অর্থে বলা যায়? আমাদের লড়াইটা আসলে সেজন্যই। তাকে তার সম্মানটুকু ফিরিয়ে দেওয়ার জন্য। কারণ তিনি এই অসম্মান ডিজার্ভ করেন না কোনোভাবেই। এই দেশের জন্য ৭১ পর থেকে যদি আজ পর্যন্ত সবচেয়ে বেশি কেউ কাজ করে থাকে, এই দেশের মানুষের জন্য যদি কেউ করে থাকে, সেটা শেখ হাসিনা।